দূরত্ব প্রায় 25 কিলোমিটার, আর নাটোর সদর দূরত্ব 18 কিলোমিটার, এবং সেখান থেকে আমাদের এই সড়কের পাশে আর কোনো হাসপাতাল নেই, যেটা হলো বড়াইগ্রাম হলো সব মূল সড়ক থেকে দূরে, গুরুদাসপুর মূল সড়ক থেকে দূরে। সেই জন্য বনপাড়ার গুরুত্ব অপরিসীম বিবেচনায় এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র খুবই প্রয়োজন। এই বিষয়ে পূর্ববর্তী সময়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেটার কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে সেটাই আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। আর যে দ্বিতীয় একটি প্রশ্ন আমি করতে চাই সেটা হলো আমাদের বড়াইগ্রাম হাসপাতাল 50 বেডে উন্নীত হয়েছে, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই উদ্বোধন করেছিলেন, কিন্তু অদ্যাবধি 50 বেডের হসপিটালে কোনো জনবল নেই এবং প্রকৃতপক্ষে সেখানে ওটি চালু আছে। প্রতি সপ্তাহে প্রায় 8টা-10টা করে সিজার সহ অন্যান্য অপারেশন হয়, কিন্তু এই সংকীর্ণ জনবল নিয়ে এত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম চালানো খুব কঠিন। ইতিপূর্বে রাজশাহী বিভাগের মধ্যে ওই হসপিটালটি স্বাস্থ্যসেবায় কিন্তু তার অ্যাওয়ার্ড পেয়েছিল, বড়াইগ্রাম হসপিটাল। তা আমার কথা যে এই জনবল কত দ্রুত এখানে দেওয়া হবে এবং সেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে যে লোকগুলোকে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করে কন্ট্রাক্টর। আমাদের স্বাস্থ্যসেবা অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু তাদের নিয়ন্ত্রক নয়, তারা বেতন পায় সামান্য 5,000 টাকা, সরকারি অনেক বেশি। এই আউটসোর্সিং এর লোকগুলোকে যেন সরকারি ভাবে সেখানে নিয়োগ দেওয়া হয় কোনো কন্ট্রাক্টের মাধ্যম ছাড়া। এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই সমস্যাগুলা কবে নাগাদ সমাধান হবে, তাহলে আমাদের স্বাস্থ্যসেবা উন্নত হবে এবং আমাদের বনপাড়া কেন্দ্রিক যে জটিলতা সেটা দূর হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি অবগত নই, আমি পরীক্ষা নিরীক্ষা করিয়া বিষয়টি ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা চাঁপাইনবাবগঞ্জ 2 নাচল বোলাহাট গামস্থাপন নিয়ে গঠিত। এই উপজেলা 3টি স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য হসপিটাল আছে, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে এই হসপিটালে আধুনিক পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন সরঞ্জামাদি বহুদিন আগে থেকে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট যন্ত্রপাতির ব্যাপারে মূল কারণটা হচ্ছে ব্যবহারের জন্য কোনো উপযুক্ত লোক থাকে না। এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করছি যে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য আছে কিনা, যদি তথ্য থেকে থাকে এ ব্যাপারে তার কোনো পরিকল্পনা আছে কিনা এই সমস্ত দুর্ভোগ মানুষের কল্যাণে কমিয়ে আনার জন্য বা শেষ করার জন্য। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমার এ ব্যাপারে কোনো তথ্য আমার জানা নাই, তবে জিনিসটা আমি জানি যে অনেক জায়গায় এরকম অনেক যন্ত্রপাতি পড়ে আছে যেগুলো চালানোর কোনো লোক নাই। তো আমি সেজন্যই মনে করি এবং আমি সেভাবে পদক্ষেপ নিচ্ছি যে আমি যন্ত্রপাতি তখনই কিনবো যখন আমার লোকজন চালানোর লোক থাকবে, তা না হলে আমি কোনো যন্ত্রপাতি কেনার পক্ষে না। তবে বিষয়টি আমি পর্যালোচনা করে দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব আফম রুহুল হক, সাতক্ষীরা 3, এটা সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে বিষয়টি, আমিও এই বিষয়ে আপনারা জানেন যে আমি এই প্রবলেম ফেস করে এসেছি সকলের জায়গায়। আমার এখানে 3টি স্বাস্থ্য কেন্দ্র, সেখানেও জনবল নেই বা কম আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই বিষয়টি আপাতত সমাধানকল্পে আমাদের যে সকল শিক্ষার্থীরা যে বিভিন্ন ডেপুটেশন নিয়ে পড়তে আসেন তাদেরকে দিয়ে এই কাজটি চালানো যায় কিনা সেই বিষয়টি নিয়ে একটি পর্যালোচনা করে সেই সব ডাক্তারদেরকে যারা এখানে পড়াশোনা করতে আসেন, ডেপুটেশনে আসেন এবং অনেকে ডেপুটেশন করে এসে বসে আছেন, পড়াশোনা শেষ করেছেন, তাদেরকে ফেরত দিয়ে এই কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যায় কিনা এই বিষয়টি তিনি পরীক্ষা করে দেখে সমাধান করার চেষ্টা করবেন কিনা। এই সাথে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের ডায়ালাইসিস মেশিনগুলো মানে চলমান প্রক্রিয়ার মধ্যে সারাই করার প্রক্রিয়া আছে, কিন্তু একটু স্লো হয়ে আছে। যদি তিনি এই বিষয়টি একটু নজর দেন তাহলে ডায়ালাইসিস মেশিনগুলো তাড়াতাড়ি প্রচেষ্টা করবেন কিনা সে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য অধ্যাপক রুহুল হক স্যার আমার নিজেরও টিচার, স্যারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উনি যে কথাগুলো বললেন আমি ডেফিনেটলি ওনার সাথে কথা বলে
এগুলো নিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমি কাজ করব। আর ওনার সাতক্ষীরা হাসপাতালে যে ডায়ালিসিস মেশিনটা এটা কিভাবে যত দ্রুত ঠিক করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমাদের মাননীয় স্বাস্থ্য পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। উনি অত্যন্ত দৃঢ়তার সাথে স্বাস্থ্য বিভাগ পরিচালনা করছেন। আমার শেরপুর সদর হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট, কিন্তু এখনো খাবার সরবরাহ করা হয় 100 রোগীর। এইখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি আইসিসিউ কেবিন করা হয়েছে। 10টি আইসিসিউ বেড রয়েছে দীর্ঘদিন যাবৎ করোনার পর থেকেই, সেগুলো এখনো অকেজু হয়ে পড়ে আছে। তাই আমি হাসপাতালে গেলাম, এগুলো অনেক বেড জংকার ধরে গেছে, প্রায় নষ্টের পথে। এরকম অর্থ অযথায় নষ্ট হচ্ছে সেখানে জনবল দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমার হাসপাতালে 61 জন ডাক্তার থাকার কথা, সেখানে ডাক্তার আছে মাত্র 25 জন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার এই প্রত্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুর, গাড়াবহারের জেলা শেরপুর, এই শেরপুরের মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেদিকে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য আমার সঙ্গে দেখা করে এই প্রবলেমটা বলেছেন। তবে আইসিইউ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আইসিইউ বাংলাদেশে অনেক জায়গায় আছে, কিন্তু আইসিইউ চালানোর জন্য যে দক্ষ জনবল, শুধু চিকিৎসক না, তার সাথে নার্স, তারপরে প্যারামেডিক্স সবকিছুর দরকার। তো আমি 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 একটু চেষ্টা করব মাননীয় সংসদ সদস্য এলাকার বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করিয়া কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্য আচ্ছা বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জের। মাননীয় মন্ত্রী এতক্ষণ যাবৎ যে সকলের উত্তর দিচ্ছেন একের পর এক, প্রশ্ন করতে খারাপ লাগে, কারণ সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমার মনে হয় লন্ডভন্ড অবস্থা। আমরা চাই না এই অবস্থায় চলুক। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, মাননীয় মন্ত্রীর যে রিয়েলাইজেশন, উনার যে উপলব্ধি, উনি এই জায়গাটা অন্ততপক্ষে আশ্বস্ত করেছেন আমাদেরকে, জাতিকে, যে ম্যান পাওয়ার এবং স্কিল ডক্টর এবং এক্সপার্ট নিয়োগ না করে অন্ততপক্ষে ইকুইপমেন্ট উনি কিনবেন না, এই জন্য অর্থের সাশ্রয় হবে। উনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এইটুকু বলতে চাই, যেইটুকু যে আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথা? সুতরাং যেখানে যে অবস্থায় কমিউনিটি ক্লিনিকগুলো আছে, এবং আমার সরাইলের পশ্চিমাঞ্চলে 5টা ইউনিয়নের এককালে একটা কৃষ্ণানন্দ নামে একটা দাতব্য চিকিৎসালয় ছিল, পরবর্তীতে সরাইল থানা কমপ্লেক্সের আন্ডারে সেটা নিয়ে নেওয়া হয়, এবং সেখানে এককালে একজন ডাক্তার ছিল, কম্পাউন্ডার ছিল, প্যারামেডিক্যাল অফিসার ছিল এবং একজন পিওন ছিল। এখন শুধুমাত্র একজন পিওন আছে, ডক্টর নাই, প্যারামেডিক্যাল নাই, কম্পাউন্ডার নাই, এবং ওই যে স্বাস্থ্য কমপ্লেক্সটা একটা ভগ্নদশা। মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, উনি আসো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে এই সমস্যাটা আমি সারা দেশেই, এবং এটা আমি চেষ্টা করব আমি যে যাতে এই সমস্ত সমস্যা একদিনে সম্ভব না, এই সমস্যাগুলো সমাধান করার। কারণ একটা হাসপাতাল, একটা চিকিৎসা কেন্দ্র চালাতে গেলে যা যা দরকার, তো শুধু তো ডাক্তার দিলে হবে না, ডাক্তারের সাথে আরো অনেক কিছু লাগে। তো আমি এই নিয়ে কাজ করছি। আমি আশা করি আমাকে একটু সময় দেন যে আমি এইগুলা আস্তে আস্তে সমস্যার সমাধান করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ,
মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব এখানেই শেষ হলো। বলুন জনাব মুজিবুল হক চন্নু, বিরোধী দলের স্পিকার, প্রধান। গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন। এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস, তাকে বললেন যে কি বিচিত্র এ দেশ সেলুকাস। স্পিকার, আসলে কি বিচিত্র। আজকের প্রথম আলো সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, 2010 সালের 11 অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান, যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য। সরকারি কর্মচারীদের জন্য কিন্তু নীল পাসপোর্ট, এবং তিনি সেটা নবায়ন করেন। স্পিকার, তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট, এবং সেইখানে কি লেখা, পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস। স্পিকার, ডিজি র্যাব একজন এডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য, এটা আমরা কেউ খেয়াল করলাম না। স্পিকার, শুধু তাই নয়, আইজি, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন, বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে। ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের, প্রাইভেট সার্ভিস। কি সর্বনাশের কথা। স্পিকার, সারা দেশে একটা বিষয় আমরা জানি, এই আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, ভালো কথা। স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক, স্পিকার, 621 বিঘা জায়গা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে, মালিক হন, আফসোস ছিল না, কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। স্পিকার, কি সম্পত্তি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক খালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন। কি আশ্চর্য। স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় 2টা বাড়ি। বাওয়াল রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ প্রায় 30-40 বিঘা জায়গা বনের, এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে। সেটারও আমরা জানতে পারলাম
25% শেয়ারের মালিক তিনি। মানে স্পিকার, একটি শিশুর বিন্দু, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড, 19টি কোম্পানির শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব। মানে স্পিকার, শুধু তাই নয়, ঠাকুরগাঁও সদরে 50 বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে। জলঢাকা নীলফামারী 50 বিঘা জায়গা, নীলফামারী কিশোর সদর 50 বিঘা জায়গা, বান্দরবান সদর এবং লামা উপজেলায় 250 বিঘা তার নামে। মানে স্পিকার, সেন্ট মার্টিনে বেনজিরের নামে 4 বিঘা জমি। মানে স্পিকার, ইন্দ্রাণী বিচে কক্সবাজার 2 বিঘা 3 মেয়ের নামে। রাজুর উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর 273 বিঘা জমি। গাজীপুরে 200 বিঘা জমি। মানে স্পিকার, কয়েকদিন আগে তিনি চলে গেলেন। চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার, দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে। সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। মানে স্পিকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 4 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? মানে স্পিকার, 2 টন গম যদি বিক্রি করে ইউনিয়নের মেম্বার, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায়, হ্যাঁ, মামলা হয়। আর কৃষকের 50,000 লোনের জন্য অ্যারেস্ট করা হয়। আর মানে স্পিকার, এই লোকটি মানে এরকম অবস্থা, এত কোটি কোটি টাকা, এত সম্পত্তি কিভাবে সম্ভব হলো? কেন সরকার দেখলেন না? মানে স্পিকার, যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কারণ এই ব্যক্তি তো এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানে স্পিকার, আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন, দুদক তদন্ত করছে, তদন্ত বছরের পর বছর যদি চলে, এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয়, মানে স্পিকার, তাহলে দেখা যাবে আরো যারা আছে বেনজির তারা আস্কার পাবে। এবং মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে দাবি করব, যত সরকারি আমলা আছে
এই এমপি যারা আছে, যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তাদের সবার হিসাব আপনি নেন। সরকার সবার হিসাব নোক, আমি আমার হিসাবে 1 ঘন্টার মধ্যে দিব। আমার কি আছে, আমাদের কি আছে? আমার স্পিকার, এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, লেটেস্ট মডেলের গাড়ি, আমরা টাকা পাই না বাজেটে, আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না, অথচ এই রিসোর্ট, এই যে লাক্সারিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিটিংস লাগায়, এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না, দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না? তাহলে টাকার অভাব হয় না। মানুষ স্পিকার, আমি শেষে একটা কথা বলে শেষ করব। আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল 4, আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন, বলুন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম একভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল। আমি জন্মের ইতিহাস জানতে চাই। জন্মই যেখানে আজন্ম পাপ, সেখানে আজকে এইরকম উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে পাই না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 1947 সালে যখন ভারত ভাগ হয়, পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল, সেই জরিপে দেখা গিয়েছে 47 সালের 14 আগস্ট 87% ভূমির মালিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা, আর 13% ভূমির মালিক ছিলেন উম্মতে মুহাম্মদীরা। অতএব পরবর্তী সময়ে আমরা যারা ভূমি মালিক হয়েছি, তারা তো ওদের কাছ থেকেই কিনে নেই বা জবরদখল করে নেই, সেটাই তো হয়েছে। এবং এটার সাক্ষ্য হলো, আপনি জানেন যে 1962 সালে ROR হয়েছে। এই RORটি হলো রেকর্ড অফ রাইটস। কোন দলিল লাগবে না, উম্মতে মুহাম্মদী যার কাছেই জমি আছে তার দখলে আছে, অতএব এই জমি তার। এজন্যই ROR হয়েছিল। আর আজকে মুশকিল হয়েছে, আমাদের যা কিছু উত্তরাধিকার, আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না, উত্তরাধিকারের দায় স্বীকার করি না। এই বেনজির যে আমাদের দেশে হয়, এর নজির কিন্তু আছে। এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আসে। আমরা যদি পাকিস্তানের কথা দেখি, তাহলে কি দেখব? খাজা গজা নবাবদের যারা নায়েব গোমস্তা ছিল জেলা উপজেলা গ্রামে, তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং বৃত্তের মালিক হয়েছে। আইনের পদগ্রহণকারী যারা, সামরিক শাসনের জঞ্জাল যারা, তারাই সম্পদের মালিক হয়েছে। আর এই বাংলাদেশে 75-এর আগে কিন্তু এত চমক ছিল না। মাননীয় স্পিকার, আমার সমস্যা হলো
ইতিহাস অনেকে পাঠ করেন, আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। এই সংসদে 3 নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব, মাননীয় সংসদ সদস্য, এখানে এক সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতর রহমান খান সাহেব 73 সালে বসতেন। তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার, আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয়, এ শুনে আমার হৃদকম্প হয়। এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। আমরা শত, খুব বেশি হলে হাজারের হিসাব করেছি। তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মাননীয় স্পিকার, আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি, এখন কোটি, মিলিয়ন, বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না। এবং এর জন্মদাতা কারা? এর জন্মদাতা বাংলাদেশের 2টি সামরিক শাসন। এই অর্থের যে সমস্যা নেই, এ কথাটি বলেছিলেন কে? বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে দাবিদার মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তো মানি ইজ নো প্রবলেম যেখানে, সেখানে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের, কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটার অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা। আপনারা আওয়ামী লীগের সাথে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন, এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আহ্লাদিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি, তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। হ্যাঁ, আমি এই সংসদকে মহানও বলবো না, পবিত্রও বলবো না। জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত। কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন, সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয়, নিজের সম্মান রক্ষার, নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন। কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকী কে। তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক, তা যদি উনি সহ্য করতেন, তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন। তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন, না হলে তৎকালীন মন্ত্রী মহোদয়রা ভোট কারচুপির
এবং সরকারি কর্মচারীদেরকে বশীভূত করে, এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন। আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাঁচিতে কাটা নেতারা এইরকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন। আমি জানি আপনাদের 72 সালে কার কি ছিল, 62 সালে কার কি ছিল, 58 সালে কার কি ছিল, আমাদের জানা আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাস বিকৃতির কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সরকারি দলে নই, আমি বিরোধী দলে নই, আমি স্বতন্ত্র। তাই আমার স্বাতন্ত্র্য থেকে আমি বলছি, যে গাছ যেভাবে বপন করব, যে বীজ যা বপন করব, তাই ফল দেবে। সেই ফলই দিচ্ছে। সেই ফলের কারণেই জনগণ তার ভোটাধিকার হারিয়েছে। আজকে বেনজিরদের জন্ম হয়েছে। জনগণ সচেতন নয় বলেই আমি আবার বলি, সংসদ নেতা আওয়ামী লীগের কি ক্ষমতা আছে যে এই দুর্নীতি বন্ধ করবেন? দুর্নীতির জন্ম হয়েছে, বিষ বৃক্ষ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, সমালোচনা নয়, বিতর্ক নয়, অভিযোগ নয়, উন্মাদনা নয়। আজকে আত্মশুদ্ধির প্রশ্ন, আত্মসমালোচনার প্রশ্ন, আত্মপ্রত্যয়ের প্রশ্ন, আত্মবিশ্বাস নিয়ে আমাদের এগুতে হবে। আমরা কি এগুতে পারছি? 1975-এর 15ই আগস্ট জাতি রাষ্ট্রের জনক, তার পরিবার, তার সন্তান, আর যে নারী এই জাতিকে মাতৃত্ব দিয়ে দাঁড় করিয়েছিল, বঙ্গবন্ধু তৈরি করেছিল শেখ মুজিবকে, তাকে নির্মমভাবে হত্যার পর আমরা কি কেউ এগিয়ে এসেছিলাম? আমাদের বিবেক কি জাগ্রত হয়েছিল? আমাদের চেতনা কি শান্ত হয়েছিল? আমরা কি একটি প্রতিবাদ করেছিলাম? 1982 সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে, সামরিক শাসন জারি করলেন। সেদিন কি কেউ প্রতিবাদ করেছিল? বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল। কোন কোন পত্রিকায় আবার লেখা হয়েছিল, এক ফোঁটা রক্তপাত হয়নি, একটি বন্দুকের গুলি ফোটেনি। ইতিহাসের নির্মমতা বড় কঠিন। ইতিহাসকে অস্বীকার করবেন না। ইতিহাসকে অস্বীকার করলে কেউ পার পাবেন না। তাই আমি বারবার বলি, নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই। আমরা কিভাবে আজকের এই সংসদে এসেছি আমরা যেন ভুলে না যাই। আজকে বেনজির, আজিজ, এরাই কি সব? এরকম লক্ষ আজিজ, লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এতক্ষণ ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় প্রশ্নবাণে আমরা তাকে ক্ষতবিক্ষত করলাম। তিনি এক পর্যায়ে বললেন যে আমি নিজেও মেন্টাল কেস হয়ে যাচ্ছি।
আসলে আমরা কি মানুষের অধিকারকে স্বীকার করি? আমরা শুধু আমাদের কথা ভাবি। আমাদের কথা ভাবলে হবে না, মানুষের কথা ভাবতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম মানুষের অধিকার, আমরা চেয়েছিলাম মানুষের সম্মান। আজকে কি মানুষের অধিকার, মানুষের সম্মান আছে? আমলাতন্ত্র, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, পুলিশ, তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ? আমরা এই সংসদে যারা এসেছি, কে কিভাবে এসেছি, আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি। আমরা তো সেটা করছি। মাননীয় সদস্য, আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি ঠিক না, আমার আপনি যদি বলেন আমি এখনই বসে পড়বো, কিন্তু মাননীয় স্পিকার, আমার বেদনা বোধ হয়, আমি যন্ত্রণাবিদ্ধ হই। কিছুক্ষণ আগে এক মাননীয় সংসদ সদস্য বললেন যে আপনি এত শান্তিপূর্ণভাবে কথা বললেন, আজকে প্রশ্ন তুললেন। তা আমি শান্তি, অশান্তি, শক্তি, শক্তির অপপ্রয়োগ, এই শব্দগুলো সম্পর্কে আমি খুব ভালো করেই পাঠ করে আসি। আমি বিশ্বাস করি যার শক্তি নাই সে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের আজকে শক্তি নাই এই সংসদের, কারণ আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি, জাতিকে চেতনাহীন করে দিয়েছি, জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি দুটি সামরিক শাসনের মাধ্যমে। এই জঙ্গি শাসনরা আমাদের চেতনাকে, আমাদের আশা-আকাঙ্ক্ষাকে, আমাদের চৈতন্যকে বুট পিষ্ট করে দিয়েছে। তাই আজকে বিভ্রান্ত। আজকে সংসদ নেতা শেখ হাসিনা একা পারবেন? কেউ কেউ বলেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন না। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে যাব কেন? শেখ হাসিনার পরে কে আসবে বলুন? আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো, আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো। কিন্তু আমরা তো আপনাদের সবাইকে দেখেছি, আপনারা কে কোথায় কি করেছেন। শেখ হাসিনা ইচ্ছে করলেই পারছেন না। আমার বাপাশে সদস্য, সংসদ সদস্য বসে, মাননীয় স্পিকার শেষ করে দিচ্ছি, আপনার অশান্তি বাড়াবো না। যে আমরা তখন আমি আওয়ামী লীগের সদস্য, 2001 আমরা কারসাজির নির্বাচনে, ষড়যন্ত্রের নির্বাচনে, আন্তর্জাতিক চক্রান্তে পরাজিত হলাম। সেদিন আমার বাঁ পাশে যিনি বসা আছেন মাননীয় সংসদ সদস্য, তিনি একটি লেখায় বললেন যে আওয়ামী লীগের এই পরাজয় তাদের স্বৈরাচারী আচরণের পরাজয়। আমি ঠিক উদ্ধৃতি করতে পারলাম কিনা জানি না, তো এইরকম একটা কথা বল। সদস্য, আমি অনুগ্রহ, আপনি বসুন। আমি বসে পড়ছি। অনেক শুনেছি, আপনি ধন্যবাদ বক্তব্য রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর সময় দিতে পারলাম না, ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় সদস্য তারানা হালিম, এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন। খুব স্বল্প সময়ের মধ্যেই কথা বলবো। বাম দিকেই ছিলাম, এখন সহজ সুধা গেছি। এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন। কারণ একটি কথা আছে, সত্য যে কঠিন তারপরও সত্যকে ভালোবাসিলাম। বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন
বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তিনি বলেছিলেন চোরা কারবারি, এই যে মানি লন্ডারিং, এই যে কালোবাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেখানে আমাদের নেতা, যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায়। আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি, একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা, আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা। আমরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমনটি চিন্তা করার কথা। এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যাই হোক, ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন। আমরা কোনো কথা বললেই, কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই, প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা তার কন্যার আওয়ামী লীগ করি। কাজেই আমরা চাই না যে 1টি 2টি 3টি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন, তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। কাজেই আমি আহ্বান করব সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা, ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন, আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে। সেই গুড গভর্নেন্সের মধ্যে কারাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন। আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর, আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে, যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন, আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন, আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে। কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন। কাজেই আমি সেই সৎ। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা। এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন, এবার কোন ধারায় বলতেছে। তাই আপনাকে আমি অনুরোধ করবো যে পয়েন্ট অফ অর্ডার দেওয়ার, যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন, অনেকেই মূল্যবান সময় আছে, কিন্তু আপনি যদি পয়েন্ট অফ অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। চিফ হুইপ সঠিক কথাই বলেছেন, তবে পয়েন্ট অফ অর্ডারের নিশ্চয়ই আমাদের একটা আইন আছে, রুলস আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সম্মানিত সদস্যরা, অভিজ্ঞ সদস্য আছেন, তাদের তো
সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার। এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা, সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি। তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্য আমি সময় ক্ষেপণ করব। আমার তো অনেকটা সীমাবদ্ধতা থাকে। কাজে আমি বলবো, আমাদের সরকারি দলের চিফ হুইপ আছেন, বিরোধী দলের হুইপ চিফ হুইপ আছেন, তারা তো সদস্যদের সাথে ইন্টারাকশন কাউন্সিলিং করতে পারেন। পয়েন্ট অফ অর্ডারে আমরা কে কি বলবো, কি বিষয় বলবো, আমরা চেয়ারের পারমিশন নেই, অনুমোদন নেই। আমরা একটা কনভেনশন তৈরি করেছি, সুযোগটা দেওয়া হচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করা দরকার। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি লাস্ট বক্তা তিনি বক্তব্য শেষ করেছেন। আমি এখন অনুগ্রহ করে এরপরেও চিফ হুইপ কথা বললেন, আজকে পয়েন্ট অফ অর্ডারে আলোচনা এখানে শেষ। সদস্যবৃন্দ, আমি আনন্দের সাথে জানাচ্ছি, একাছি ঝিনাইদহ 1 হতে উপনির্বাচনে নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ নাইব আলী জোয়ারদার আজকের বৈঠকে উপস্থিত হয়েছেন। আমি নবনির্বাচিত মাননীয় সদস্যকে স্বাগত জানাই। আমি এখন সদস্য জনাব মোহাম্মদ নাইব আলী জোয়ারদার ঝিনাইদহ 1-কে শুভেচ্ছা বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ নাইব আলী জোয়ারদার, ঝিনাইদহ 1, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে এই সংসদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জননেত্রী শেখ হাসিনাকে, যিনি এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমাকে মনোনয়ন দিয়ে ওনার একজন কর্মী হিসেবে এখানে আমাকে নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার ঝিনাইদহ 1 আসনের শৈলকুপা থেকে 5 লক্ষ জনগণ যারা আমাকে ভোট দিয়ে এখানে তাদের কথা বলার জন্য এখানে আমাকে পাঠিয়েছেন। এবং আমি মাগফিরাত কামনা করি জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, এবং 1975 সালে শেখ রাসেল সহ জাতির জনকের সপরিবারে হত্যা নিহত হয়েছেন, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমি মাগফিরাত কামনা করি 1971 সালে যারা যুদ্ধ করে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই যুদ্ধে, এই দেশটা স্বাধীন করার জন্য, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমি 19 নভেম্বর জাতীয় 4 নেতা যারা জেলখানায় নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যে 2 লক্ষ বাবন যারা তাদের সতীর্থ দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই এবং আমি কৃতজ্ঞতা। আমার শৈলকুপার অনেক সমস্যা আছে, সেই সমস্যা এখন আমি অনেক কম ধরে, আমি নতুন মানুষ, অনেক কথা শুনলাম, সব সমস্যার সমাধান একবারে হবে না। তাই আমি আমার এলাকার 2-1টি কথা বলবো। যে কথাটা হচ্ছে, আমার কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে যে সড়ক শৈলকুপার দিকে গেল, এইখানে যে রাস্তা আছে, এই রাস্তাটা রোড সাইড হাইওয়ের রাস্তা এত খারাপ, প্রতিদিন মানুষ ভ্যানে রিক্সায় জাতি অত্যন্ত খারাপ কটূক্তি করে। আমি যোগাযোগ মন্ত্রী আমার বড় ভাই, উনি আমার চেনেন, আমি ওনার কাছে আমার সেই অভিযোগটা দিছি। মনে হয় উনি আমার কাজটা করে দেবেন। করে দিলি আমার এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আর আমার এলাকায় একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, অনেক সারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে
ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত খারাপ। কুষ্টিয়া থেকে ট্রেন লাইন আছে, আলমডাঙ্গা থেকে ট্রেন লাইন আছে, এখান থেকে আমি শুনলাম মাগুরা থেকে ঝিনাইদহ পর্যন্ত ট্রেন লাইন আসার চেষ্টা চলছে। আমি বলি ঝিনাইদহ থেকে যদি এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি ট্রেন লাইনটা দেওয়া যায়, তাহলে এই হাজার হাজার স্টুডেন্ট অনেক উপকৃত হবে। এই বলে আমি এই সংসদে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ মাননীয় সদস্য। নির্ধারিত সময়ের অনেক আগেই আপনার বক্তব্য শেষ করবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আজ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 54টি মনোযোগ আকর্ষণ নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ 1, জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর 1, জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম 11, জনাব আলী আজম ভোলা 2, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা 8, জনাব মোহাম্মদ আবদুল্লাহ লক্ষ্মীপুর 4, জনাব মুজিবুল হক কিশোরগঞ্জ 3, ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ 1, জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা 14, জনাব মোহাম্মদ সোরাবউদ্দিন কিশোরগঞ্জ 2, জনাব আবদুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1, জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর 2, জনাব নুরুন নবী চৌধুরী ভোলা 3, জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ 2, ফরিদুল্লাহ লাইলি মহিলা আসন 43, জনাব মোহাম্মদ কামারুল আরিফিন কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর 4, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী 3, জনাব মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী সিলেট 5, পঙ্কজনাথ বরিশাল 4, জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া 1, জনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর 1, জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী 1, জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম নীলফামারী 4, জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর 1, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ রাজশাহী 3, জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2, জনাব হাবিব রহমান সিলেট 3, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম যশোর 6, জনাব মাহবুবুর রহমান চট্টগ্রাম 3, জনাব মোহাম্মদ জিয়া রহমান চাঁপাইনবাবগঞ্জ 2, জনাব মুস্তাক আহমেদ রুহি নেত্রকোনা 1, জনাব মোহাম্মদ শামীম শাহনাজ পিরোজপুর 3, জনাব মাহমুদ হাসান সুমন ময়মনসিংহ 8, জনাব মাহমুদুল হক সাহেব ময়মনসিংহ 1, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজশাহী 4, জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া 2, ফরিদিয়া ইয়াসমিন মহিলা আসন 35, জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান খুলনা 6, কোহেলি কুদ্দুস মহিলা আসন 8, জনাব সানোয়ার হোসেন সানু শেরপুর 1, জনাব এডিএম শহীদুল ইসলাম শেরপুর 3, জনাব আব্দুল কাদের আজাদ ফরিদপুর 3, জনাব এইচ.এম. বদিউজ্জামান বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আব্দুল মালেক সরকার ময়মনসিংহ 6, সুলতানা নাদিরা বরগুনা 2, নাদিয়া বিনতে আমিন মহিলা আসন 22, জনাব মোহাম্মদ তহিদুজ্জামান যশোর 2, জনাব আফহম বাউদ্দিন ঢাকা 8, জনাব মোহাম্মদ জান্নাত আর হেনরি সিরাজগঞ্জ 2, জনাব এস.এম. আতাউল হক সাতক্ষীরা 4, দ্রৌপদী দেবী আগরওয়ালা মহিলা আসন 2, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল নীলফামারী 3, মোহাম্মদ ফারজানা চুমি মহিলা আসন 14। মাননীয় সদস্যবৃন্দ, আজ কোন নোটিশ গ্রহণ করা হচ্ছে না, তবে প্রাপ্ত নোটিশগুলো হতে বিধি অনুযায়ী আমি প্রত্যেকে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখবার আহ্বান জানাবো। এখন মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ 1, আপনার সময় 2 মিনিট। স্পিকার, মাননীয় স্পিকার, আমার 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণের সাবমার্সিবল টিউবওয়েল আমার নির্বাচনী এলাকার দরিদ্র মানুষের জন্য, তাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে উত্থাপন করতে চাই নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ জেলার এই আসনটিতে নবীগঞ্জ 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, বাহুবলে 60টি ইউনিয়নের এই বিশাল আয়তনের এই এলাকাটিতে রয়েছে ছোট বড় অনেক খাল নদী নালা, তার মধ্যে উল্লেখযোগ্য বিবিয়ানা, শাখাবরাক, করাঙ্গি, বিজনা
এবং খোয়াই, এই নদীগুলো থাকা সত্ত্বেও এবং এর পাশাপাশি দুটি বৃহৎ হাওর, মাকড় হাওর এবং ঘুমিয়াজরি হাওর থাকা সত্ত্বেও যখন খরা হয় তখন চৌচির হয়ে থাকে আমার জমি, আর যখন বন্যা হয়, আগাম বন্যায় আমরা প্লাবিত হই। এবারও আমরা জানি যে এবার যে ঘূর্ণিঝড়টি হয়েছে, এই ঘূর্ণিঝড়ে যখন প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল, রেমাল, আমার নবীগঞ্জে এবং বাহুবলের প্রত্যন্ত এলাকাগুলোতে বাঁধ ভেঙে আমার মানুষকে জলাবদ্ধতার সৃষ্টি করে কষ্টকর জীবনযাপনের বাধ্য করছে। মাননীয় স্পিকার, এই সময়ে আমার জনগণ পানির অর্থাৎ সুপেয় পানির অভাবে বিভিন্ন রোগ বালায়ে আক্রান্ত হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এই হাওর অঞ্চল, চা বাগান অধ্যুষিত আমার নবীগঞ্জ বাহুবলের মানুষের স্বাস্থ্যের স্বার্থে অনতিবিলম্বে সাবমার্সিবল এই টিউবওয়েল ব্যবস্থা করে, নলকূপের ব্যবস্থা করে আমার নবীগঞ্জ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর 1, আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 অনুসারে আমার উত্থাপনীয় বিষয়, লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ বিভিন্ন শূন্য পদ পূরণে প্রশাসনিক অনুমোদন করে স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যা উন্নতিকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ অন্তর্গত উপজেলাটি 10টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় 5 লক্ষ লোকের অধিক বসবাস। এলাকায় বসবাসরত জনসাধারণের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। বিগত 2022 সালে মে মাস থেকে উক্ত হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যা কার্যক্রম শুরু করে। রোগীরা স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান না থাকা তার স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হয়, যা কোনো ক্রমে কার্যক্রম নয়। এমনকি প্রয়োজনীয় মেডিকেল ডাক্তার, মেডিকেল অফিসার, অর্থোপেডিক ডাক্তার, বক্ষব্যাধি ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, কার্ডিয়াক ডাক্তার এবং ডায়াবেটিক ডাক্তারের মতো ডাক্তার নেই, যার জন্য মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, 50 শয্যার প্রশাসনিক অনুমোদন না দেওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভিন্ন পদে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটি ওটি কমপ্লেক্সের প্রয়োজনীয় সরঞ্জাম অভাব রয়েছে এবং ডিজিটাল এক্স-রে মেশিন নেই। আল্ট্রাসোনোগ্রাফ মেশিন থাকলেও তার ছবি আসে না। অ্যাম্বুলেন্স সহ ল্যাবরেটরি প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা বিশিষ্ট হলেও জনসাধারণের চাহিদা অনুসারে পর্যাপ্ত সেবা প্রদানের লক্ষ্যে এর সংখ্যা 100তে উন্নীত করা প্রয়োজন। এমত অবস্থা স্থানীয় জনসাধারণের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ বিভিন্ন শূন্য পদ সহ পূরণের জরুরি ভিত্তিতে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ, চট্টগ্রাম 11, আপনার সময় 2 মিনিট। মাননীয় সদস্য জনাব আলী আজম, ভোলা 2, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8, অনুপস্থিত। জনাব মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 4, অনুপস্থিত। জনাব মোহাম্মদ মজবুল হক, কিশোরগঞ্জ 3, আপনার সময় 2 মিনিট। স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে আমার জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার নির্বাচনী এলাকা এবং নিজ উপজেলা, তারাইল উপজেলার অধীন দামিয়া ইউনিয়নের নয়াপাড়া হতে গজারিয়া গ্রাম পর্যন্ত রাস্তাটি সাবমার্সিবল রাস্তাকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, 164 কিশোরগঞ্জ 3 তারাইল উপজেলার দামিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামটি একটি পশ্চাৎপদ অবহেলিত এলাকা, হাওর এলাকা। এই গ্রামের প্রায় 95% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্ষাকালে নৌকা যোগে হাট বাজার ও উপজেলা সদরে যাতায়াত করে। এছাড়া শুকনো মৌসুমে তাদের উৎপাদিত কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য কাদামাটির রাস্তা চলাচল করতে হয়। তাই দামিয়া নয়াপাড়া হতে গজারিয়া পর্যন্ত মাত্র 5 কিলোমিটার
এই রাস্তাটি যদি সাবমার্জিবল করা হয় তাহলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে এবং এই এলাকা 5 থেকে 6 মাস 7 মাস পর্যন্ত মানুষ এই রাস্তাগুলি ব্যবহার করতে পারবে। তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 1, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুষ্ঠানের জরুরি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশ। আমার উত্থাপন বিষয় চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থানসমূহ সংস্কার করার প্রসঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতত্ত্ব সম্পদে সমৃদ্ধ একটি জেলা। প্রাচীন বাংলার রাজধানী, গৌড়ের রাজধানী হিসাবে জেলা হিসাবে শিবগঞ্জ উপজেলা বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা, দর্শন নিদর্শন, বিশেষ করে সেন বংশের শেষ রাজাদের খননকৃত দিঘি ও সুলতানি আমলে মুসলিম সুলতানের নির্মিত মসজিদই এই উপজেলার প্রধান ঐতিহাসিক স্থাপনা। তাছাড়া ব্রিটিশ আমলের স্থানীয় জমিদারদের কিছু স্থাপনা শিবগঞ্জে দেখা যায়। যেমন এই জেলার ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে ছোট সোনা মসজিদ, দারুস বাড়ি মাদ্রাসা মসজিদ, ধানাই চকের মসজিদ, শাহ নেয়ামতুল্লাহর মাজার, কানসাট রাজবাড়ি এবং সদর উপজেলার মহারাজপুরের প্রাচীন মসজিদ, গোমস্তপুরের শাহপুর গড় যেটি বাদশাহী আমলের রাজধানীর সুরক্ষা বেষ্টনী। এই সকল স্থাপনা ও দর্শনীয় স্থানসমূহ সংস্কার করা অতি জরুরি। এই বিষয়ে আমি মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় ঢাকা 14 নির্বাচনী এলাকা সহ রাজধানী ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুই ভবিষ্যতে বঙ্গবন্ধুর কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ঢাকার রাজধানী ঢাকা শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। এই এলাকায় রয়েছে সরকারি চাকরিজীবীদের আবাসস্থল এবং অনেক গুরুত্বপূর্ণ অফিস, পোশাক শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান। জনসংখ্যা অন্যান্য এলাকা থেকে বেশি। ইতিপূর্বে অনেক ব্যক্তিগত ফাঁকা জমিতে শিশু ও যুবকরা খেলাধুলা করতে পারত। বর্তমানে বাড়িঘর ভবন নির্মাণের ফলে ফাঁকা জমি পাওয়া কঠিন, যে কারণে শিশু ও যুবকরা আর খেলাধুলা সহ বিনোদনের কোনো সুযোগ পায় না। তারা ঘরে বসে মোবাইল সহ নানাভাবে সময় কাটায়। এভাবে আবদ্ধ থাকতে থাকতে তারা নানাভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। খেলাধুলা শিশু ও যুবকদের মন মানসিকতার বিকাশ ঘটায়, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। তাই খেলার মাঠের বিকল্প নেই। তাই আমার এলাকা সহ ঢাকার রাজধানী ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণ করে প্রতিটি ওয়ার্ডের ছেলে মেয়েদের বিনোদন ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করা জরুরি। বিষয়টি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তির মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনী বিষয় হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এবং পাকুন্দি উপজেলার একটি কোটেরি এবং অথবা পাকুন্দি উপজেলার একটি আইটি পার্ক স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা 163টি কিশোরগঞ্জ 2 এর অন্তর্গত পাকুন্দিয়া ও কোটেরি উপজেলায় 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত। প্রায় 10 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত জেলা দুটি ঢাকার কাছাকাছি হওয়ায় শিল্প কারখানা স্থাপন করা যথেষ্ট সম্ভাবনা আছে।
প্রযুক্তির নব নব আবিষ্কার আমাদের প্রতিকার অবসান ঘটিয়ে স্বপ্ন পূরণ করতে চলছে। এমনি অবস্থায় আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে আজকে প্রশিক্ষণের জন্য বা এদিকে যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য আমাদের আইটি পার্ক স্থাপন করা অত্যন্ত জরুরি। আইটি পার্ক স্থাপনের জন্য যে পরিমাণ জায়গা দরকার তা আমার নির্বাচন এলাকা কিশোরগঞ্জ পাকুন্দ এবং কোটিতে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া সম্ভব। এমত আমার নির্বাচন এলাকার বৃহত্তর জনগণের স্বার্থে পাকুন্দিয়া অথবা কোটিটির উপজেলা একটি পার্ক স্থাপনের প্রয়োজন উদ্যোগ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1 বলবেন, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনের বিষয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিভাবে আয়োজিত পাঠদান প্রশিক্ষণের আওতায় আনা প্রসঙ্গে। সমগ্র দেশে 53,000-এরও অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্ডেনের মধ্যে আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় 110টিরও বেশি অবস্থিত। দেশে প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক। আমাদের কোমলমতি সন্তানেরা এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে। দুঃখের বিষয় হচ্ছে একই জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করা সত্ত্বেও এসব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সরকারি পাঠদান প্রশিক্ষণের বাইরে রাখা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের বাইরে রেখে কোমলমতি শিক্ষার্থীদের অসম পাঠদান পদ্ধতির সম্মুখীন করছি। এইসব বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা অতীব জরুরি, যাতে করে সরকারি এবং বেসরকারি স্কুলের পাঠদান পদ্ধতিতে হারমোনি বা সমতা বিরাজ করে। এছাড়া সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে জাতীয়ভাবে যেসব খেলাধুলার আয়োজন করা হয় সেগুলো থেকেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা বঞ্চিত। এতে করে তাদের শারীরিক ও মানসিক গঠনে আমরা দায়িত্বশীল সহযোগিতা করছিলাম বলে আমি মনে করি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিভাবে আয়োজিত পাঠদান প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি এসব স্কুলের কোমলমতি বাচ্চাদেরকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সম্পৃক্ত করা যায় কিনা সে বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর 2, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ। উত্থাপনীয় বিষয়, নোয়াখালী জেলার চৌমুনি হইতে বিদ্যমান 2 লেনের প্রধান সড়কটি চৌমুনি টু লক্ষ্মীপুর টু রায়পুরে চাঁদপুর পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ প্রসঙ্গে। বর্তমানে ঢাকা হতে নোয়াখালী জেলার চৌমুনি লক্ষ্মীপুর রায়পুর চাঁদপুর পর্যন্ত বিদ্যমান 2 লেনের সড়ক দিয়ে ঢাকা অন্যান্য জেলা থেকে হতে পর্যন্ত দৈনিক বহু সংখ্যক বাস গাড়ি জনসাধারণ চলাচল করে। সড়কটির তুলনায় চলাচলকৃত যানবাহন ও জনসাধারণের সংখ্যা অধিক হওয়ায় এখানে প্রায়শ দুর্ঘটনার ঘটার ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলাচলের সুবিধার্থে চৌমুনি টু লক্ষ্মীপুর টু রায়পুর টু চাঁদপুর পর্যন্ত বিদ্যমান 2 লেনের সড়কটি 4 লেনে উন্নীত করা হলে যানবাহন এবং জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত সক্ষম হবে। এছাড়াও পার্শ্ববর্তী ভোলা সহ আশপাশের অনেকগুলো জেলার জনগণের চলাচলের সুবিধা হবে। এমত অবস্থায় সুষ্ঠু নিরাপদ চলাচলের সুবিধার্থে নোয়াখালী জেলার চৌমুনি হইতে রায়পুর এবং চাঁদপুর পর্যন্ত 4 লেনে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন মাননীয় সদস্য জনাব নুরুল নবী চৌধুরী ভোলা 3, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন আমার উত্থাপনের বিষয় তাপমাত্রা বৃদ্ধিতে তাপ প্রবাহ মোকাবেলায় সবুজের পরিমাণ বাড়ানো প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতেই তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। পাশাপাশি স্থানীয়করণে অঞ্চল বিশেষ
তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। সম্প্রতি বাংলাদেশের কোথাও কোথাও তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। হিট স্ট্রোকে কয়েকজনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাও এই তাপ প্রবাহের কবলে পড়েছে। মাননীয় স্পিকার, রান্না, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাতায়াত ও অন্যান্য উৎস থেকে ক্রমেই বেশি তাপ যুক্ত হচ্ছে পরিবেশে। অবাধে বৃক্ষ নিধন হচ্ছে, কমছে সবুজ আচ্ছাদন, বাড়ছে ইট পাথরের স্থাপনা। ফলে পরিবেশ শীতল হওয়ার সুযোগ থাকছে না। বিজ্ঞানীদের আশঙ্কা নিকট ভবিষ্যতে তাপ প্রবাহজনিত সমস্যা আরও বাড়বে। বিশ্বব্যাপী বসবাসযোগ্য নগরের যেসব তালিকা, সেখানে রাজধানী ঢাকার অবস্থান একেবারে তলানিতে। এ থেকে ঢাকার উত্তরণের ঘটাতে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট সমন্বয়ে রাজধানীর পরিবেশগত উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করতে হবে। ঢাকার যেখানে যতটুকু জায়গা পাওয়া যায় পরিকল্পিত ছোট বড় নানা জাতের বৃক্ষরোপণ করতে হবে এবং সেগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে। খাল, নদী, পুকুর ও জলাশয় রক্ষা করতে হবে। নদীর তীর বরাবর ওয়াকওয়ে ও সবুজ আচ্ছাদন তৈরি করতে হবে। ফুটপাত ও সড়ক দ্বীপগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা ও ছাদ বাগান করা প্রয়োজনে প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে। জনস্বার্থে তথা দেশের স্বার্থে বিষয়টি অতীব জরুরি, জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি ঝিনাইদহ 2, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার উত্থাপিত বিষয় ফরিদপুর মধুখালী হয়ে মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ঝিনাইদহ শহরকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ অথবা চুয়াডাঙ্গা জেলার দর্শন স্টেশন পর্যন্ত সম্প্রসারণ। এই প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 2 আসনের পার্শ্ববর্তী সকল জেলা শহরে রেল স্টেশন থাকলেও আমার ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল স্টেশন এখনো পর্যন্ত নাই। সরকার বর্তমানে ফরিদপুরের মধুখালী হয়ে মাগুরা পর্যন্ত একটি রেল স্টেশনের প্রকল্প হাতে নিয়েছেন এবং এই প্রকল্পটি যদি মাত্র 22 কিলোমিটার সম্প্রসারণ করে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন অথবা চুয়াডাঙ্গা জেলার দর্শন স্টেশনে সংযুক্ত করা হয়, তাহলে আমাদের এবং আশেপাশের জেলার প্রায় 50 লক্ষ মানুষ উপকৃত হবে। ঝিনাইদহ শহর রেল সুবিধার আওতায় আসলে গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও এক নতুন মাত্রা যোগ হবে। ঝিনাইদহ, হরিণাকুণ্ড উপজেলা সহ সন্নিহিত কয়েকটি জেলার প্রান্তিক কৃষকেরা ধান, সবজি, পান ও ফুল সহ অন্যান্য কৃষি পণ্য অতি সহজে ও অতি স্বল্প মূল্যে পরিবহনের সুযোগ পাবে, যার ফলে এই জেলার কৃষকের আর্থিকভাবে লাভবান হবে এবং ঝিনাইদহ তথা দেশের সমগ্র অর্থনীতিতে প্রভাব রাখতে সক্ষম হবে। এমত অবস্থায় ফরিদপুর মধুখালী হয়ে মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ঝিনাইদহ শহরকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ অথবা চুয়াডাঙ্গা জেলা দর্শন স্টেশন পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রস্তাব করছি এবং এ বিষয়ে আমি মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন মাননীয় সদস্য ফরিদুন্নাহার লাইলি, মহিলা আসন 43, আপনি 2 মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় রামগতি ও কমলনগর উপজেলাতে কোল্ড স্টোরেজ স্থাপন করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, সয়ারল্যান্ড খ্যাত মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণ সয়াবিন আবাদ হয়। বর্তমান জাতীয় উৎপাদনের প্রায় 80% সয়াবিন এই জেলায় রায়পুর, কমলনগর, রামগতি উপজেলাতে উৎপাদিত হচ্ছে। উৎপাদন খরচ কম, ভালো দাম ও অধিক ফলন পাওয়ার কারণে জেলার চাষিরা রবি শস্যের পরিবর্তে দিন দিন সয়াবিন চাষে আগ্রহী হয়ে উঠেছে। লক্ষ্মীপুরে বর্তমানে 43,000 হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়। কৃষকের প্রত্যাশা সয়াবিন ভিত্তিক শিল্প কারখানা ও পর্যাপ্ত কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে সয়াবিনকে কেন্দ্র করে এই অঞ্চলে উন্মোচিত হবে অর্থনৈতিক উন্নয়নের দুয়ার। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল আরেফিন, কুষ্টিয়া 2।
আপনার সময় 2 মিনিট। অনুপস্থিত। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর 4। আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় রেলপথ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয় নাটোর জেলা আব্দুলপুর জংশন থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা 61 নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রাম এর অধীনে গুরুদাস উপজেলায় নিয়ে গঠিত। নাটোর জেলার রেলপথটি জেলার পশ্চিম কোণ দিয়ে বয়ে গেছে। এতে পূর্বাঞ্চল অন্তত 10টি উপজেলা লোক রেল যোগাযোগ বঞ্চিত। এমত অবস্থায় আব্দুলপুর জংশন থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত একটি রেলপথ নির্মাণ প্রয়োজন। এই রেলপথটি নির্মাণ করা জরুরি প্রয়োজন। এই জন্যই রেলটি নির্মাণ করা হলে নাটোর জেলা লালপুর, বাগাতিপাড়া, কাজিরাবাদ সেনানিবাস, কাজিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বিশ্ববিদ্যালয়, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তারাস, সরঙ্গা, রায়গঞ্জ উপজেলার লক্ষ লক্ষ মানুষ আধুনিক রেল সুবিধা পাবে। ফলে অতি সহজেই এই এলাকার মানুষ অতি অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ সম্ভব হবে। এতে করে একদিকে যেমন দ্রুত পরিবহন সম্ভব হবে, অপরদিকে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও ব্যাপক উন্নয়ন হবে। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী 3। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কার্যপ্রণালী বিধি 71-এ মনোযোগ আকর্ষণ নোটিশ মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উত্থাপন এই বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগদান প্রসঙ্গে। ইসলাম একটি যুক্তিবান্ধব, বাস্তব ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের প্রতিটি বিষয়ের বিধান ইসলামে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত আছে। ধর্মীয় অনুশাসন উপেক্ষা করে জীবন অতিবাহিত করলে পদে পদে অশান্তি, অনাচার ও লাঞ্ছনার সম্মুখীন হতে হয়। মাননীয় স্পিকার, বর্তমান অধিকাংশ তরুণ সমাজের ভিতর ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে দারুণভাবে, যার পরিপ্রেক্ষিতে অধিকাংশ ছেলে মেয়ের অভিভাবকগণ ছেলে মেয়েদের মাদ্রাসা ভর্তি করাচ্ছেন। সরকার প্রশিক্ষণ ব্যুরোর পরিষ্করণে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর ভর্তির হার কমছে এবং মাদ্রাসায় ক্রমান্বয়ে ভর্তির হার বাড়ছে। এই প্রেক্ষাপটে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান সময় দাবি। জনস্বার্থে বিষয়টি অতি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় বিধায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য মাননীয় আপনার মাধ্যমে মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের সদদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হোসামউদ্দিন চৌধুরী, সিলেট 5। আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। 71 বিধিতে আমার জনগুরুত্বপূর্ণ দাবি হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট। আমার নির্বাচনী এলাকার একটি উপজেলার নাম হচ্ছে কানাইঘাট, যেটি খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে, এবং এটি লম্বালম্বিভাবে 9টি ইউনিয়নে বিভক্ত। আমার উপজেলা সদর থেকে প্রায় 26 কিলোমিটার দূরবর্তী 3টা ইউনিয়ন, যেখানে কোনো ক্রাইম, কোনো দুর্ঘটনা হলে থানা সদর থেকে পুলিশ যেতে যেতে বিষয়টি প্রায় শেষ পর্যায়ে চলে যায় বা এটাতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না। আমার দাবি হচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট, যেখানে একটা মধ্যবর্তী স্থান হচ্ছে গাছবাড়ি বাজার, এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি দিলে
এই 3টি ইউনিয়ন বা 4টি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আরো জোরদার হবে। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমার জোর দাবি যে গাছবাড়ি বাজারে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য পঙ্কজ নাথ, বরিশাল 4। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যে নোটিশটি দিয়েছে 71 বিধিতে, সেটি হচ্ছে সম্প্রতি যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টা হয়ে গেল গত 26 তারিখে, রিমেল যে ঘূর্ণিঝড়টি আঘাত করলো আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। আমি জানি আমি বরিশালের মানুষ, উপকূলীয় মানুষ। এই ঘূর্ণিঝড়টি 26 তারিখ সন্ধ্যাবেলা বাংলাদেশ উপকূলে আঘাত হানে, প্রায় 50 ঘন্টা স্থায়ী হয়। এটা কিন্তু রেকর্ড। কাজেই এতে করে সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চল, সমুদ্র এবং নদীর উপকূল ব্যাপক ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন, কলাপাড়া খেপুপাড়া ঘুরে এসছেন। আমি আমার নির্বাচনী এলাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ দ্রুত নির্মাণ, পুনর্নির্মাণ এবং টেকসই নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণের যে আবেদন, সেটি ছিল আজকের মূল উদ্দেশ্য। আমি মনে করি গত কয়েক বছরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের যে অভিজ্ঞতা, সেটি হচ্ছে বর্তমান সময়ে ত্রাণ মন্ত্রণালয় বা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যে রাস্তাঘাটগুলো আমরা করে থাকি, সেগুলোর চেয়ে উচ্চতা যদি কমপক্ষে 2 ফুট উঁচু না হয়, স্বাভাবিক জোয়ারে, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে এসডিজি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রভাবটা। কাজে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, স্বাভাবিক জোয়ারেই কিন্তু পানি বেড়ে যাচ্ছে। অমাবস্যা পূর্ণিমা যে কাঁটাল, তাতে করে স্বাভাবিক রাস্তা প্লাবিত হচ্ছে। কাজেই আজকে আমার দৃষ্টি আকর্ষণের প্রধান বক্তব্য হচ্ছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের রাস্তাঘাটগুলো দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া এবং টেকসই বলতে বর্তমান উচ্চতার চেয়ে কমপক্ষে 2 বা 3 ফিট উঁচু করে রাস্তা নির্মাণ করা। যেমন ব্রিটিশ আমলের রেল লাইন এখনো ডুবে না, আমাদের রাস্তা সামান্য জোয়ারেই ডুবে যায়। আমি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাই মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ 1, আপনি বক্তব্য রাখবেন 2 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমার হালুয়াঘাট উপজেলায় 11 নম্বর ব্যক্তির জানাজা পড়া হয়েছে আজকে জোহর নামাজের পরে। আমি খুব অবাক হচ্ছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখনো সরকারের দৃষ্টি আকর্ষণ কেন করেনি। ভারতীয় হাতির দল গত 2 বছর ধরে আমাদের এই অঞ্চলে অবস্থান করে। 11 জন ব্যক্তির প্রাণ গেছে মাননীয় স্পিকার, এখন পর্যন্ত আমার 2টি উপজেলায়। আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ধুবড়ার সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে 34 কিলোমিটার এবং গত 1 বছর ধরেই হাতির পাল এখানেই রয়েছে। আমরা আতঙ্কিত হচ্ছি, নেচার অফ কিলিং যে দেখছি, হাতির মানুষকে মারছে এবং তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছে। আমি আপনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এই প্রশ্নটি করতে চাই যে এখনো আমাদেরকে রক্ষা করতে হবে। খুব দুরবস্থার মধ্যে আমরা দিনযাপন করছি। আমাদের অঞ্চলের মানুষ, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ সারা রাত লাইট নিয়ে হাতি পাহারা দেয়। অন্তত 1000 হেক্টর জমির ফসল নষ্ট করে। এখন পর্যন্ত 11 জন মানুষ মারা গেছে। আমি আপনার মধ্য দিয়ে বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। আমার মনে হচ্ছে যে হাতি যে নেচারটি দেখাচ্ছে, এটি বড় ভয়াবহ। মানুষকে মারছে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছে। সুতরাং আপনার মধ্যে দিয়ে এই দাবিটুকু আমি করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ
বিষয় সম্পর্কে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনের বিষয় 250 শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতালকে আইসিইউ সংযোজন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 59 নাটোর 2 সদর ও লন্ডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। নাটোর জেলার 7টি উপজেলা রয়েছে। এই 7টি উপজেলা প্রায় 19 থেকে 20 লক্ষ মানুষের বসবাস। এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অসুস্থ রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসে নাটোর আধুনিক সদর হাসপাতালে। বর্তমানে উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগী, কার্ডিয়াক রোগী সহ নানা ধরনের মুমূর্ষু রোগী দিন দিন বাড়ছে। সুতরাং আইসিইউ এর প্রয়োজনীয়তা বাড়ছে। আমার নাটোর জেলা থেকে 60 থেকে 70 কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত। এই দূরত্ব থেকে মুমূর্ষু রোগী রাজশাহীতে নেওয়ার পথেই তারা মৃত্যু হয়। বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানে শেষ হলো। এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আহম মুস্তফা কামাল কুমিল্লা 10-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 সম্পর্কে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহম মুস্তফা কামাল পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে কার্যপ্রণালী বিধি 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছে। মাননীয় স্পিকার, কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি পরীক্ষা করে এবং পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। মাননীয় স্পিকার, রিপোর্টের বাকি অংশটি ফলিত বলে গণ্য করার জন্য আপনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হয়ে যাচ্ছে বলে গণ্য করা হলো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 23 জ্যৈষ্ঠ 1431 6 জুন 2024 বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আমি আবার পড়ছি। সংসদের বৈঠক আগামীকাল 23 জ্যৈষ্ঠ 1431 6 জুন 2024 বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।